গুড মর্নিং আর নমস্কার সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকের ব্লগটা শুরু করলাম ভোরবেলা 5:30 থেকে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমার হাজব্যান্ডের কালকে নাইট ডিউটি ছিল, সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। কিন্তু ওই যে প্রত্যেক দিনের মতো কিন্তু উঠে আজকে কোনো লাভ হলো না। 5:30টার সময় উঠে ব্রাশটা করে বেসিনটা পরিষ্কার করেছি, তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা বসিয়ে দেবো, আর তার মধ্যেই উঠে পড়েছিল মেয়ে। আবার ওর কাছে গিয়ে একটুক্ষণ শুয়েছিলাম, ওকে অনেক করে ঘুম করানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আর ঘুম হচ্ছে না। তো আমার হাজব্যান্ড এখন ফিরে এসেছে, এখন প্রায় বেজে গিয়েছে 6:45 মতো। ও আসার পরে আবার আমি বিছানা ছেড়েছি আর এখন শুরু করেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য। তো আজকে সকালবেলা একটুখানি ডালিয়ার পোলাও মতো বানাবো। এই রেসিপিটা না আমি পাশের বাড়ির আন্টির কাছে একদিন খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল খেয়ে। তারপর থেকেই ভাবতাম যে এটা আমি বানাবো। আন্টির কাছ থেকে এই রেসিপিটা আমি নিয়েছিলাম, কিন্তু কোনো দিন বানাইনি। তো ভাবলাম আজকে বানিয়ে দেখা যাক কেমন পারি বানাতে। তো আমার কাছে মোটে এই 1 কাপ মতোই ডালিয়া ছিল আর কি। তো এটা দিয়েই বানিয়ে নেব। ওদিকে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে কিন্তু তেজপাতা, হিং আর শুকনো লঙ্কাও দেওয়া যায়। আর সবজির মধ্যে একটুখানি আলু, গাজর আর বিনস দিয়েছি। তারপরে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। মেয়ে সকালবেলা যেরকম কান্না করতে করতে ঘুম থেকে উঠেছিল, আমি ভেবেছিলাম ওর হয়তো মন মেজাজটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বাবাকে দেখতে পেয়ে, বাবার সাথে অনেকক্ষণ পরে খেলাধুলো করতে পেয়ে মনটা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। তো ওদেরকে দেখতে দেখতে কিন্তু রান্নাটা এদিকে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরকম হালকা হালকা করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এটা মোটামুটি সেদ্ধ হতে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। তার মধ্যেই রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে যেরকম জলের পরিমাপটা ঠিক রাখতে হয়, সেরকম কিন্তু ডালিয়ার পোলাও বানাতেও জলের পরিমাপটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। তো 1 কাপ যদি আমরা ডালিয়া নিই, তার মধ্যে 2 কাপ জল মেশাতে হয়। আর সবসময় আমি বলে থাকি, রান্না করার সময় যদি গরম জল আমরা ব্যবহার করি তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। কিন্তু আজকে আমি আর গরম জল ব্যবহার করিনি, ঠান্ডা জলেই রান্নাটা করলাম। আর এই যে এখানটায় কিন্তু ওদিকের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আর আজকে বেডরুমটা ক্লিন করার দিন রয়েছে। তো এই বেডরুমটা ঝাড়ু দিতে এসে সাথে সাথে আমি বেডরুমটাও ক্লিন করে ফেলছি। আর ওদিকে কিন্তু ওর বাবা চলে গিয়েছে স্নান ধান করে মেয়েকে স্নান করিয়ে পুজো করতে। তো যতক্ষণ ও পুজো করবে ততক্ষণ কিন্তু আমার এদিকের বেডরুমটাও ক্লিনিং করা হয়ে যাবে। তো আজকে সকালবেলা খুব তাড়াহুড়ো করেই ক্লিনিং করছি, যেহেতু সপ্তাহে একদিন করে আমার ক্লিনিংয়ে ডে থাকে, তাই খুব একটা বেশি যে নোংরা হয় তা বলবো না। মোটামুটি 15 মিনিট সময় দিলে কিন্তু একদম ডিপ ক্লিনিং হয়ে যায়। আর ডাস্টিং তো রয়েছে, প্রত্যেক দিন আমি একটা শুকনো কাপড় দিয়ে বা ভিজে কাপড় দিয়ে যখন যেরকম প্রয়োজন পড়ে সেরকমভাবে হালকা হাতে বেডরুমটাকে ডাস্টিং করে নিই। যেহেতু বেডরুমটা আমরা রোজ ব্যবহার করি, তাই কিন্তু বেডরুমে অনেক বেশি ময়লা জমে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি একদম রাস্তার পাশে থাকি, তো তাই খুব ধুলোবালি পড়ে রুমের মধ্যে। তো মোটামুটি দিনে যদি 3-4 বার আপনি রুমটাকে ডাস্টিং করেন তাহলে কিন্তু দেখবেন সমান পরিমাণে ময়লা বেরোচ্ছে। আর যেহেতু আমার এত ছোট একটা বেবি রয়েছে আর আমার ফ্ল্যাটটাও অনেকটা ছোট, সেই কারণে না আমার বাড়ির প্রত্যেকটা কোণা আমাকে মোটামুটি ওর জন্য ক্লিন রাখতে হয়। আর এই যে এখানটায় মোটামুটি প্রত্যেকটা ফার্নিচার আমি একটা সলিউশন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই সলিউশনটার মধ্যে কিন্তু রয়েছে একটুখানি জল আর একটুখানি ভিনিগার, আর তার মধ্যে একটুখানি কোকোনাট অয়েল। তেল দিয়ে যে কোনো ধরনের কাঠের ফার্নিচার যদি আমরা ক্লিন করে থাকি তাহলে কিন্তু সেটা খুব ভালো চকচকে হয়, আর অনেক দিন অবধি ওর ওপরে খুব একটা বেশি ধুলো জমে না। আর এই তো এদিকে এখন আমি উইন্ডোর চ্যানেলগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন তো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে থাকি, কিন্তু সাইডগুলো না কোনোভাবেই ক্লিন করতে পারছিলাম না। তো হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো এরকম ধরনের কোনো একটা শার্প জিনিস নিয়ে তার মধ্যে যদি একটা ভিজে কাপড় জড়িয়ে ক্লিন করি তাহলে হয়তো ভালো পরিষ্কার হবে। আর তা দেখলাম সত্যিই হয়েছে ঠিক। আমি ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম সাইডের যে ময়লাগুলো রয়েছে না, সেগুলো ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে উঠে এলো। আর এই যে এদিকে মোটামুটি জানলাটাও ভালোভাবে ক্লিন হয়ে গেল। মেয়ে প্রত্যেক দিন না এই জানালাতে দাঁড়িয়ে খায়, না হয় বাইরের লোকজনকে দেখে, আর মাঝে মধ্যে এই রডগুলোতে হালকা হালকা করে মুখও দিয়ে দেয়। সেই কারণে প্রত্যেক দিন আমি চেষ্টা করি এই রডগুলোকে একটুখানি ক্লিন করে রাখার জন্য। আর অনেক দিন ধরে আমার এই ড্রেসিং টেবিলের ওপরটা এরকমভাবেই রয়েছে, মানে ওপর থেকে ক্লিন করি, কিন্তু ভেতরে যে ধুলোগুলো জমে গিয়েছে সেগুলোতে হাত পায় না বলে আর ক্লিন করা হয় না। আর আজকে সেই ফ্যানটা ক্লিন করার জন্য খাটের ওপরে উঠতে হয়েছিল, তো সেই হাতেই ভাবলাম
ড্রেসিং টেবিলের ওপরে যে অংশগুলোতে হাত যায় না সেগুলো একবার ভালো করে মুছে নিই। কাল সন্ধেবেলা আরেকটা বেডরুম আর লিভিং রুমের ফ্যানটা হাজব্যান্ড মুছে দিয়েছে। ওগুলো মুছতে গেলে না আবার চেয়ারের উপর দাঁড়িয়ে মুছতে হয়, আর আমার চেয়ারের উপর দাঁড়াতে খুব ভয় লাগে। বাড়িতে একা একা থাকি তো মেয়েকে নিয়ে, যদি কখনো পড়ে টড়ে যাই তাহলে একে আরেক হয়ে যাবে। তো এই বেডরুমটা আমি বলেছিলাম যে তোমাকে আর করতে হবে না, কাল সকালে আমি মুছে দেবো। ওর তখন অফিস বেরোনোর সময় হয়ে যাচ্ছিলো আর তখনই ওই সমস্ত কাজগুলো করছিল। আর আজকে সকালবেলা উঠে তাই আমি এই বেডরুমের ফ্যানটা মুছে দিলাম। আর এই সকালবেলা ঘর ঝাড়ু মোছা করতে গিয়ে আমি ঘেমে নিয়ে একদম স্নান করে গিয়েছি। আজকে এত ভীষণ গরম পড়েছে, সকালবেলা কাজ করছি তাতেই বুঝতে পারছি যে এই সমস্ত কাজগুলো যদি দুপুরের জন্য ফেলে রাখি তাহলে আর আমার অবস্থা থাকবে না। আর এখানটায় আমি বসে বসে ঘরটরগুলো মুছে নিচ্ছিলাম, কারণ মেয়ে ওখানটায় এত কান্নাকাটি করছে স্নানটা করে নেওয়ার পরে। ও এখন আবারও একটুখানি খেয়ে ঘুমোতে চাইছে, তাই এখানে ঝটপট করে ঘরটা এখন মুছে নিচ্ছি। বাবা মেয়েতে যখন স্নানে গিয়েছিল তখন ওই বেডরুমটা মানে ঠাকুর ঘরটা মুছে দিয়ে এসেছিলাম, যাতে ওর বাবা তাড়াতাড়ি পুজোটা করে নিতে পারে। আর এদিকে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট, আর এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে দেখুন। আপনারা যদি ডালিয়া খেতে না পছন্দ করেন তাহলে আমার কথা শুনে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই ডালিয়ার পোলাওটা খেতে। যাই হোক, এখন কিন্তু স্নান টান করে আবারও চলে এসেছি কিচেনে। আজকে ভাবছি মেয়েকে ঘুম পাড়াতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাব। ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে আমার ভাতটা হয়ে যাবে। আর আজকে যা গরম পড়েছে এরকমভাবেই একটু ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। আর আগের দিন ভিডিওতে রুমাদি আমাকে বলেছিলে যে চাল ধোয়া জল যেন আমি গাছে দিই, তো সেই কারণেই না আজকে চালটা ধুয়ে জলটা তুলে রাখলাম গাছগুলোতে দেওয়ার জন্য। আর প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি এরকম গাছের মাটিটা খুঁচিয়ে দিয়ে থাকি। তাতে করে কি হয়, এই যে মাটিগুলো বসে যায় না, মাটির মধ্যে এয়ার সার্কুলেশনটা ভালো হয় না, মানে গাছের শেকড়গুলোতে ভালোভাবে অক্সিজেন যায় না। তো এক সপ্তাহে একবার করে এরকম খুঁচিয়ে দিলে কিন্তু অক্সিজেনগুলো ভালো সাপ্লাই হয়, আর তাতে করে গাছগুলোও বেশ সতেজ থাকে। আর গাছের যে কোনো যত্নতে কিন্তু আমার হাজব্যান্ড সব সময় আমার কাছে থাকে, ও একটুখানি হেল্প করে দিচ্ছিল আমাকে। আর এই যে এখন কিন্তু বেজে গিয়েছে প্রায় 12:30 মতো। মেয়ে ঘুম থেকে একটু আগেই উঠলো, আর ওঠার পরেই না ওকে একটুখানি দই আর ফল দিচ্ছি। এই যে লাল লাল জামরুলগুলো দেখছেন, এটা কিছুদিন আগেই আমার শাশুড়ি গ্রামের বাড়ি থেকে দিয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাবো কোনো একটা সময়। প্রচুর জামরুল হয়েছে জানেন গ্রামের বাড়িতে। আর এখানটায় ওকে আমি একটু দইয়ের মধ্যে চিড়ে ভেজানো দিয়ে দিচ্ছি, তার সাথে একটুখানি আমও দিলাম, আর একটুখানি কিশমিশ আর মধু। সাধারণত ও যে ফলগুলো খায়, মানে ফলের জুসগুলো খায়, ওটা আজকে আমার কাছে নেই, মানে ওই মুসাম্বি হোক বা বেদানা হোক। তাই ভাবছিলাম যে ওকে কি দেওয়া যায় যাতে করে ওর কিছুক্ষণের জন্য পেট ভরা থাকে। তো মোটামুটি এটা ওকে দিয়েছি, দেখলাম বেশ পছন্দ করেছে। দইটা খেতে ও বরাবরের জন্য খুব ভালোবাসে। আর এই যে এখানটা নিজে খাওয়ার চেষ্টা করছে, আর তারপরে তো কোল থেকে কিছুতেই নামবে না। তো ওকে কোলে নিয়ে কোনো রকম নমনম করে আজকে রান্না করছি। এতটা বেশি গরম লাগছে না, আমি রান্নাঘরে যেন থাকতে পারছি না আর। তো এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একটুখানি দই বেগুন করেছি, আর তার সাথে মুগের ডাল করেছি টমেটো দিয়ে, আর একটুখানি কলমি শাকের ভাজা। এই কলমি শাক আর বেগুন কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা এসে দিয়ে গিয়েছিলেন সেদিনে, তো সেগুলোই আমি রান্না করেছি। আর কিছুদিনের মধ্যে যেহেতু চলে যাব, তাই ফ্রিজে খুব একটা বেশি সবজি আর স্টোর করছি না, অল্প অল্প করে আনছি। আর শ্বশুরবাড়ি থেকে যে সবজিগুলো দিয়েছি মোটামুটি 2-4 দিন ভালোভাবেই চলে যাবে। আজকে তাড়াতাড়ি রান্না শেষ করার আরও একটা কারণ রয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম হাজব্যান্ডকে একটুখানি কাস্টার্ড বানিয়ে খাওয়াবো। ওই 2019-এ হাজব্যান্ডের জন্য কাস্টার্ড বানিয়েছিলাম, তারপর থেকে আর বানানোর কখনোই সুযোগ হয়নি। অনেক দিন ধরে কাস্টার্ড পাউডারটা এনে রেখেছিলাম, কিন্তু কোনো দিন আর বানাইনি। তো ভাবলাম আজকে একবার বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো এই রান্নাগুলো না, এরকম একটা রান্না একবার করলে কিন্তু সারাটা জীবনের জন্য মনে থেকে যায়। তো ওই যে ওদিকে কিন্তু মোটামুটি 500 মতো আমি দুধ জাল করতে বসিয়েছি, তার মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো কাস্টার্ড নিয়েছি। আমি না অনেক দিন পরে বানালাম, তো কাস্টার্ডটা আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম। কিন্তু আপনারা যদি কাস্টার্ড বানান তাহলে কিন্তু 500 ml দুধের জন্য 2 চামচই কাস্টার্ড নেবেন। আমার মোটামুটি 3 থেকে 3.5 চামচ মতো কাস্টার্ড হয়ে গিয়েছিল, আর একটুখানি দলা দলাও পেকে গিয়েছিল। তো আপনারা কিন্তু অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি যেহেতু আজকে গোপালকে দেবো, তাই না আমার কাছে ছোটো চামচ নেই নিরামিষে, তাই বড় চামচ দিয়ে মেশাচ্ছিলাম, তো একটুখানি দলা দলা পেকে গিয়েছিল। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে এরকম থকথকে হয়ে যেতে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন এর মধ্যে কিছু ফল মিশিয়ে দিলাম। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে একটুখানি বেদানা আর আঙুর আর একটুখানি কলা, এই ফলগুলো মিশিয়ে নেওয়ার পরে আবার 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে হয়। কিন্তু যেহেতু আমার কাস্টার্ডটা ঠান্ডা ছিল, এরকমভাবেই হাজব্যান্ডকে দিলাম, আবারও ঠান্ডা করে পরের দিন ওকে দেবো। কালকের ভিডিওতে যে সমস্ত মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেরা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো একবার নিয়ে নিই। পিয়ারে ফ্যামিলি লাইফস্টাইল, সুপ্রিয়া লাইফস্টাইল, পপি দিদি ভাই বাংলাদেশ থেকে, সোনালী সাহা, নিট ট্যাঙ্গেলস, অঙ্কিতার রান্নাঘর, জয়শ্রী বিশ্বাস, অর্পিতা হালদার,
সোমাস অন ইটস লাইফস্টাইল আর সিম্পলি দীপা থেকে দীপা। তাহলে চলুন, এর সাথে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।